আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সোশ্যাল মিডিয়ায় এবং দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে ইতিমধ্যেই এই বিষয়টি উঠে এসেছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক তার ভারত সফরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন বাংলাদেশের রেল করিডোর বিষয়। তো এই সমঝোতা স্মারকে মূলত বলা হয়েছে ভারতের চিকেন নেক সংলগ্ন বেশ কয়েকটি রাজ্যে বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহন করা হবে। তো এই বিষয়টি ইতিমধ্যেই আমাদের দেশের যে সকল নীতি নির্ধারক প্লাস সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে তাদের সকলের নজর কেড়েছে। তো আমি সামরিক বিশেষজ্ঞ না, সেই বিষয়ে খুব বেশি কথা বলার নেই, তবে একজন ইতিহাসের চর্চাকারী হিসেবে বলতে পারি কিছু কথা। যেমন বাংলাদেশের প্রতি ভারতের যে আচরণ সেটা কিন্তু কখনোই খুব বেশি বন্ধুত্বপূর্ণ বা বন্ধুসুলভ ছিল না। তো সেইখানে বাংলাদেশ সরকার বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের যে সংঘাতপূর্ণ রাজ্যগুলো আছে, বিশেষত মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, এসব রাজ্যে বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহনের সুবিধা দিয়েছে। তো এই রাজ্যগুলো কিন্তু আমরা জানি যে চীনের সীমান্ত ঘেঁষা। ভবিষ্যতে এই সকল রাজ্যে স্বাধীনতাকামীদের সাথে ভারত সরকারের সংঘাত অনিবার্য। সেটা শুধু আমি না, বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্লাস সামরিক ওয়েবসাইটগুলোতেও এই বিষয়ে অনেক পাবলিকেশন আছে। যদি আপনারা চান গুগলে রিসার্চ করলেই পেয়ে যাবেন। তো তখন ভারত সরকার কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে যে তাদের ট্রানজিট আছে, সেই ট্রানজিট পয়েন্ট দিয়ে ওই সকল রাজ্যে মিলিটারি ওয়েপন প্লাস বিভিন্ন ধরনের বিস্ফোরক পরিবহন করতে পারে, এবং সেটা বাংলাদেশের জন্য কিন্তু একটা উদ্বিগ্ন বা কনসার্ন হয়ে দাঁড়াবে। তো এটা গেল একটি খুবই গুরুত্বপূর্ণ সামরিক সমস্যা। দ্বিতীয়ত, আমাদের প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে বলেছেন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ট্রানজিট আছে, স্পেশালি উনি ইউরোপীয় ইউনিয়নের কথা বলেছেন, সেনজেনভুক্ত রাষ্ট্রগুলোর কথা। সেখানে বেসিক্যালি এখন বর্ডারে ওই ধরনের কোনো কড়াকড়ি নেই বলে আমি যতটুকু সম্ভব জানতে পেরেছি। তো ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ রাষ্ট্রের মধ্যে কিন্তু একটি সন্ধ্যাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। অপরপক্ষে বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক কিন্তু অনেকটাই বৈরিতাপূর্ণ বলে আমার মনে হয়। পাশাপাশি ট্রানজিট বা উন্মুক্ত সীমান্তর একটি বিনিময়ের মাধ্যম থাকে বলে আমি যতটুকু সম্ভব জানি। কিন্তু বাংলাদেশ সরকার ভারতের ট্রানজিট থেকে এ পর্যন্ত সেই 1972 সালে শেখ মুজিবুর রহমান ও ওনার আমলে ট্রানজিট দেওয়া শুরু হয়। তারপরে 2010 থেকে 2018 এবং বর্তমানে 2024 সাল যে ট্রানজিট সুবিধা ভারত নিয়েছে, তার বিপরীতে বাংলাদেশকে বিনিময় হিসেবে বেশি কিছু বাংলাদেশ পেয়েছে বলে আসলে আমরা জানি না। একটি কথা প্রচলিত আছে যে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে যে পণ্য পরিবহন করে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পৌঁছায়, সেই পণ্যগুলোর ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশকে প্রতি টনে মাত্র 300 টাকা করে প্রদান করে, যা কিন্তু আসলে আন্তর্জাতিক মানের তুলনায় কাউন্টেবল না। এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যদি আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে 1976 সালে নেপাল এবং 1984 সালে ভুটান ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের সাথে ট্রেন যোগাযোগ স্থাপনে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু আজও অবধি ভারত সরকার কিন্তু বাংলাদেশ সরকারকে সেই ট্রানজিট প্রদান করেনি। তো একতরফাভাবে শুধু নিয়েই যাওয়া বা গ্রহণ করার যে নীতি ভারত সরকারের,
সেটা আসলে বাংলাদেশের জন্য কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেয় না। তো সর্বোপরি এই বিষয়টা সরকারের নিকট প্রশ্নবিদ্ধ, যদিও দুই দেশের সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো অবধি এই ট্রানজিটের বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য প্রদান করা হয়নি। স্পেশালি আমি বাংলাদেশ সরকারের বিষয়ে যে খবরাখবরগুলো রেখেছি, সেখানে কোথায় আমাদের দেশের হাই অফিসিয়ালদের মধ্যে কেউই ট্রানজিটের বিষয়ে এখনো অবধি অফিসিয়াল কোনো বক্তব্য দেয়নি, মন্তব্য করেনি। যেখান থেকে আমরা জানতে পারি যে আসলে এই যে ট্রানজিট সুবিধা বাংলাদেশ প্রদান করলো, সেখান থেকে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের যে রাষ্ট্র কি সুবিধা পাবে। তো একটি কথাই শেষমেশ বলতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ভারত বাংলাদেশ কে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। যদিও সে তার নিজের স্বার্থেই করেছে। পৃথিবীর অনেক দেশই কিন্তু নিজের সাথে অন্য দেশকে তার স্বাধীনতা লাভের ক্ষেত্রে সহযোগিতা করে, বিভিন্ন যুদ্ধে সহযোগিতা করে। এর একটি অন্যতম বড় উদাহরণ হিসেবে বলা যায় আরব ইসরায়েল যুদ্ধে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে কিন্তু একচেটিয়া সাপোর্ট দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকা তার আধিপত্য বজায় রাখার জন্যই ইসরায়েলকে টিকিয়ে রেখেছিল, এবং এখনো অবধি সেই ধারাবাহিকতা আছে। তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ভারত সেম কাজটাই করেছিল, পাকিস্তানের আধিপত্য রোধ করার জন্য এবং নিজের আধিপত্য বজায় রাখার জন্য ভারত কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছিল। তো সেই স্বাধীনতার দোহাই দিয়ে বা সেই সহযোগিতার দোহাই দিয়ে শুধু একতরফাভাবে একটি দেশকে শোষণ করে যাওয়া, তার রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি অবিচার করার যে ভারতীয় নীতি, সেটা কিন্তু আমাদের কারো নিকটই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এই ভারতমুখী নীতি থেকে সরে আসা উচিত। ভারত যদি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রই হতো, তাহলে তারা তাদের ভূখণ্ড ব্যবহারের জন্য আমাদেরকে অনেক আগেই উন্মুক্ত করে দিত। তারা কিন্তু দেয়নি। এখন শর্ত সাপেক্ষে হয়তো রাজি হয়েছে, সেটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা সময়ই বলে দেবে, তার আগে আমরা বলতে পারবো না। তো বাংলাদেশের এই ট্রানজিট শুধুমাত্র যে ভারত সরকারের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করবে তা না, সেটা তাদের সামরিক দিক দিয়েও অনেক সুযোগ সুবিধা দেবে, যেটা আসলে আমাদের সার্বভৌমত্বের জন্য কিন্তু হুমকি স্বরূপ। তো বিভিন্ন পর্যালোচক, বিশেষত সাবেক এক পররাষ্ট্র দপ্তরের সচিবের বক্তব্য থেকে জানতে পারলাম যে অতীতেও আমাদের এই ধরনের বহু ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে, যেগুলো আসলে আমাদের এবং ভারতের মধ্যকার সম্পর্কটাকে অবনতির দিকেই নিয়ে গেছে। তো ভবিষ্যতে আমি মনে করি যে এই ধরনের যে কার্যক্রমগুলো বাংলাদেশ সরকারের একমুখী এবং জনবিরোধী কার্যক্রম বলবো আমি, কারণ জনগণের সম্পৃক্ততা নেই এই ধরনের কাজে। এই ধরনের জনবিরোধী কাজে কিন্তু আসলে কখনোই কারো কোনো সুফল আসে না। তো সবাই এই ধরনের রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রের স্বার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে নিজের বক্তব্য তুলে ধরুন, প্রতিরোধের চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।